যে সরকার নিরপেক্ষ হিসাবে থাকুক, ওদের উপর যে দায়িত্ব নিয়ে ওনারা আসছেন সেই দায়িত্বটা পালন করার জন্য যা যা করার তাই করুক, অতিরিক্ত কিছু করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। দিল্লির কোনো কর্তৃত্ববাদী শাসন এই বাংলাদেশের মানুষ এখন আর চায় না। আমাদের এখন বাক স্বাধীনতা এসেছে 5 তারিখের পর থেকে। আমরা এখন নতুনভাবে স্বপ্ন দেখছি। 5 তারিখের আগে আমরা চিন্তা করতাম কিভাবে ফ্যাসিস্ট হাসিনাকে সরানো যায়। এখন 5 তারিখের আগে যে চিন্তাটা, তখন আমাদের চিন্তা ছিল একটাই, পয়েন্ট ছিল একটা। এখন যখন আমরা স্বাধীন হয়ে এখন যখন নতুনভাবে আমরা শুরু করতে যাচ্ছি, এখন সবাই সবার দল নিয়ে চিন্তা করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু সেই চিন্তাগুলো যেন কোনোভাবে জনগণ বিমুখ যেন না হয় এবং সেটা যেন অতিরঞ্জিত কিছু না হয়। আমরা যেন এমন কোনো কথা না বলি যেগুলোতে জনগণের মাঝখানে জনগণকে নতুনভাবে উদ্বিগ্ন করে তুলবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনটিভি নিয়মিত টক শো অংশ রাজনৈতিক আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগতম। প্রতিবারের মতো আমরা আপনাদের সাথে কোনো না কোনো অতিথির সাথে আসলে পরিচয় করিয়ে দিই এবং রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক সংকটের সমাধান কোথায় সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন, প্রথমে মাঝখান থেকে আমরা পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন এম নাজিমুদ্দিন, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। এর পাশাপাশি যিনি বসে আছেন উনি হচ্ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর এনডিএম এর প্রেসিডেন্ট। এবং এর পাশে আরেকজন যিনি বসে আছেন উনি হচ্ছেন লেখক এবং কথা সাহিত্যিক আসিফ আহমেদ। শুরুতেই আসলে আমরা যে প্রশ্নটা আসলে নাজিম সাহেবকে আসলে করতে চাই, প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, আজকে আমরা দেখেছি আসলে তারেক রহমান বলছে যে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে। যে আসলে প্রশাসনের পৃষ্ঠপোষকতা বলতে আসলে কোন ধরনের রাজনৈতিক দল কি আসলে গঠন হচ্ছে কিনা, আসলে সেক্ষেত্রে বিএনপির কি ভূমিকা থাকবে, আসলে কি জনগণ হতাশ হবে কিনা? প্রথমে আমাদের সিডিপি কর্তৃপক্ষ ধন্যবাদ মনে হয় ধন্যবাদ দিলে কম বলা হবে আর কি। যে চট্টগ্রাম একটা অবহেলিত চট্টগ্রামে যে সিডিপি কর্তৃপক্ষের যে আয়োজন, এটা আসলে অত্যন্ত বিস্ময়কর এবং ধন্যবাদ পাওয়ার উপযোগী আর কি। রীতিমতো আমি যতদূর দেখলাম আর কি, পুরোপুরি একটা রেগুলার টিভির স্টুডিওতে সব মিলে একটা রেগুলার টিভির মতো আপনারা এইভাবে চালিয়ে যাচ্ছেন, এটার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আর এটার জন্য আপনারা যে প্রশ্নটা করছেন আর কি, যেমন আমি একটু বলতে চাই যে এটাকে অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে এই স্টাইলে। এর আগে আমরা 2-3টা তত্ত্বাবধায়ক সরকার দেখছি আর কি। তো অন্যান্য তত্ত্বাবধায়ক সরকার চাইতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের আশা ভরসা অনেক বেশি। তো সুতরাং এই অনেক বেশি আশার উপর যদি এর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়, মানুষ স্বাভাবিকভাবে হতাশ হবে এই কারণে যে এদেরকে নিরপেক্ষ দেখতে চায় সম্পূর্ণভাবে, এবং এইটার তাদের ফলাফলের উপর আগামী দিনের সরকার, দেশ সবকিছু নির্ভর করতেছে। সুতরাং এই সরকার পক্ষ থেকে আবার কোনো রাজনীতি বা এরকম কোনো রাজনৈতিক দল গঠন এরকম যদি হয়, সেটা মানুষ স্বাভাবিকভাবে নেবে না। তো সেই কারণে যে আমি মনে করি এটা অবশ্যই মানুষ হতাশ হবে। তারেক রহমান যে কথাটা বলেছেন আর কি, আগামী দিনের জাতির ভবিষ্যৎ, যে এটা অত্যন্ত যৌক্তিক। সুতরাং আমি মনে করি আর কি যে সরকার নিরপেক্ষ হিসাবে থাকুক, ওদের উপর যে দায়িত্ব নিয়ে ওনারা আসছেন সেই দায়িত্বটা পালন করার জন্য যা যা করার তাই করুক, অতিরিক্ত কিছু করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে ইমরান চৌধুরী সাহেব, আপনার কাছে একটু আসতে চাই। আসলে যে সরকার বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে আসলে সংস্কার করে আসলে নির্বাচন দিতে চায়, এবং কখন নির্বাচন দেবে সেই বিষয় কিন্তু তারা স্পষ্ট করছে না। এবং সেই জায়গাতে বিএনপি বলছে যে যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততই সরকারকে এটা আসলে আস্থা পাবে, এবং যত দেরিতে হবে আসলে জনগণ আস্থা হারাবে। সেক্ষেত্রে আপনাদের দলের কি ভূমিকা আছে, বা আপনারা কী ধরনের ভূমিকা নিচ্ছেন? আসলে কি সংস্কার করে কি আসলে নির্বাচন দেওয়া উচিত, বা এই টাইমটা কতক্ষণ হতে পারে বলে আপনি মনে করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএনটিভিকে এবং সকল কলা কৌশলীকে। বর্তমান প্রেক্ষাপটে সংস্কার বলতে আমরা কি বুঝাচ্ছি? বর্তমান সরকার যে সংস্কারগুলা সম্পূর্ণ করছেন এবং নির্দিষ্ট টাইমে কত দিনের মধ্যে একটা নির্বাচন হবে নির্দিষ্ট কোনো রোডম্যাপ আমরা এখনো পাইনি। কিন্তু সংস্কার তো প্রয়োজন আছে। সংস্কার বলতে আমরা কি বুঝাচ্ছি? আমার দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এবং বিএনপি যুগপৎ আন্দোলন, আমরা যারা একসাথে ছিলাম, তারেক রহমান সহ ববি হাজ্জাদ সহ যে সমস্ত দলগুলো একসাথে আমরা ছিলাম, এখনো আমরা আছি, কিন্তু আমাদের সবারতে একই ভাষায় কথা। আমরা সম্পূর্ণ সংস্কার এই সরকারের হাতে আমরা কেন দেব?
ধরলাম এই সরকার সংস্কার করতে, সংস্কারের বিষয়বস্তুগুলো রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করে এবং প্রত্যেকটা বিষয় আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট করে টার্গেট নিয়ে একটা যদি নির্বাচনী রোডম্যাপ না হয়, কতদিনের জন্য সংস্কারটা তারা লং মেয়াদী দীর্ঘমেয়াদী তারা করতে চাচ্ছে, আমাদের মধ্যে একটা কৌতূহল থেকে যায় না? সেটাই। তাহলে সাধারণ জনগণ কি মনে করে, নাকি 111-এর মধ্যে আবার ডুব নিচ্ছে সেরকম তো মনে করতে পারে। রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, যেহেতু দিল্লির সরকার এখন নেই, দিল্লির শাসন বাংলাদেশে নেই, হাসিনা পলাতক, সাবেক এমপি মন্ত্রীরা, প্রাক্তন এমপি মন্ত্রীরা পলাতক, তারপরে কিন্তু ভারতের হাসিনার ষড়যন্ত্র কিন্তু বসে নেই, তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, কিন্তু দিল্লির কোনো কর্তৃত্ববাদী শাসন এই বাংলাদেশের মানুষ এখন আর চায় না। এখন সংস্কার বলতে আমরা যেটা চাচ্ছি, যে সমস্ত দলগুলো ফ্যাসিস্ট বিরোধী এবং হাসিনা বিরোধী ছিল, সব দলের একই মত, দল মত নির্বিশেষে সবাই চাচ্ছে একটা সংস্কার হওয়া প্রয়োজন। সংস্কার বলতে এই যে সমস্ত সাবেক এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছে, করাপশন করেছে, এবং যে সমস্ত প্রশাসনে নতুন কর্তৃপক্ষ এবং প্রত্যেকটি সেক্টর, প্রত্যেক ডিপার্টমেন্টে সরকারি যে আমলারা ছিল, অনেকে কিন্তু এখনো বহাল তবিয়তে রয়ে গেছে। আপনারা দেখেন সে জায়গায় সব পরিবর্তন করা উচিত বলে সেটা প্রথমত পরিবর্তন করতে হবে। আপনি এখন দেখেন স্থানীয় সরকার যে নির্বাচনগুলো সাবেক হাসিনার আমলে হয়েছিল, অনেক চেয়ারম্যান ইউপি মেম্বাররা এখনো পলাতক থেকে স্বাক্ষর প্রতিস্বাক্ষর চালাচ্ছে। এমনকি আমি দেখতেছি আমার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলীতে যে চেয়ারম্যানগুলো এখনো পলাতক, যে মেম্বারগুলো এখনো পলাতক, তারা কিভাবে ইউনিয়ন বোর্ডে সভা সমাবেশ মিটিং না করে তারা কিভাবে এই সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত রাখে। এখন ওই বিষয় নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকারের এবং ডিসি মহোদয়ের প্রতি আমাদের আকুল আবেদন, দ্রুত তাদেরকে অপসারণ করে সেখানে একটা ব্যবস্থা নেওয়া, রোডম্যাপ দেওয়া দরকার বলে আপনি মনে রোডম্যাপ করছেন? দেওয়া, জনগণের যাতে জনবান্ধব একটা ইউনিয়ন বোর্ড চলে। এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে বর্তমানে এই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সাদেক সাহেব আছে, উনি বিজ্ঞ ব্যক্তি, ওনার তত্ত্বাবধানে চট্টগ্রাম মহানগরে অনেক সংস্কার হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ওনার কাছে যাব যে আসলে আমরা দেখছি যে আসলে বাংলাদেশ রাজনৈতিক একটি সংকট আসলে মোকাবেলা করছে। যেমন দেখা যাচ্ছে এখন ছাত্ররা একরকম বক্তব্য দিচ্ছে, বিএনপি আসলে একরকম বক্তব্য দিচ্ছে। আসলে এই সংকট থেকে মোকাবেলা বা উত্তরণ উপায় কি বলে আপনি মনে করছেন অ্যাজ এ গুড সিটিজেন হিসেবে? দেখুন, পাল্টাপাল্টি বক্তব্য থাকবে, আর এই থাকাটা জরুরি। বক্তব্য হবে, বক্তব্য আসবে, পাল্টা বয়ান আসবে। আমার কথা হলো এই জিনিসটা যেন মারামারি অথবা একে অপরকে লাঞ্ছিত করার দিকে না যায়। তো এখন যেটা বিষয় সেটা হলো আমাদের এখন বাক স্বাধীনতা এসেছে 5 তারিখের পর থেকে। আমরা এখন নতুনভাবে স্বপ্ন দেখছি। 5 তারিখের আগে আমরা চিন্তা করতাম কিভাবে ফ্যাসিস্ট হাসিনাকে সরানো যায়। এখন 5 তারিখের আগে যে চিন্তাটা, তখন আমাদের চিন্তা ছিল একটাই, পয়েন্ট ছিল একটা। এখন যখন আমরা স্বাধীন হয়ে এখন যখন নতুনভাবে আমরা শুরু করতে যাচ্ছি, এখন সবাই সবার দল নিয়ে চিন্তা করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু সেই চিন্তাগুলো যেন কোনোভাবে জনগণ বিমুখ যেন না হয় এবং সেটা যেন অতিরঞ্জিত কিছু না হয়। আমরা যেন এমন কোনো কথা না বলি যেগুলোতে জনগণের মাঝখানে জনগণকে নতুনভাবে উদ্বিগ্ন করে তুলবে। আমরা জনগণরা উদ্বিগ্ন হচ্ছে নানাভাবে। ধরুন আমি একটা উদাহরণ দিই। গতকাল আমার প্রাণের ভাই নাহিদ একটা পোস্ট করলো ফেসবুকে, আপনি তো দেখেছেন। তিনি বললেন যে বিএনপি নিজেই চায় 111 সরকার গঠন করতে। এখন আমার প্রশ্ন যে 111 সরকার বিএনপি কেন চাইবে, হোয়াই? সে কি বিএনপি কি তখন 111 সরকার থেকে কি ফায়দা লুফে নিয়েছিল? বিএনপি কি তখন 111 সরকারের মাধ্যমে কি ক্ষমতা এসেছিল? কিন্তু আওয়ামী লীগ বলে থাকে যে 111 হলো তাদের ফসল, তারাই 111 সরকারের পরে তারা ক্ষমতা যায়। সেই 111 সরকারের সবচেয়ে বেশি নির্যাতিত ভিকটিম তো বিএনপি। তো বিএনপি কি কারণে চাইবে যে 111 সরকার গঠিত হোক? তো অযৌক্তিক একটা কথা। তিনি আরো একটা কথা বলেন, সেই কথা আমি ছোট্ট করে শেষ করে দিচ্ছি। সেটা হলো যে আওয়ামী লীগের যারা যারা জুলাই আন্দোলনে যারা এই আন্দোলনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে সকলের বিচার হবে, কিন্তু যারা কেবলমাত্র আওয়ামী লীগ করেছিল, পদে ছিল, ইউনিয়নে ছিল, তাদেরকে কোনোভাবে বিচার আওতাধীন করা হবে না। তারা চাইলে যে কোনো দলে নতুনভাবে অংশগ্রহণ করতে হবে। তাহলে
তাহলে কি কোনো একভাবে কি আওয়ামী লীগকে তারা নিজেরাই পুনর্বাসন দিচ্ছে? তাহলে তো রাজনীতি প্রশ্ন রয়েছে। সেটাই সেটাই। আমি আপনার প্রসঙ্গে আসলে ওনার কাছে আসলে জানতে চাই, আসলে ওনার কাছে যিনি আসলে কেন্দ্রীয় বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক নাজিম সাহেবের কাছে জানতে চাই, বিষয়টা হচ্ছে আসলে উনি এই প্রসঙ্গটা আনছেন যে আসলে আমরা দেখছি উপদেষ্টা নাহিদ সাহেব বলেছেন যে আসলে মির্জা ফখরুল সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে বাংলাদেশ 111-এর দিকে যাচ্ছে। আমার সেম প্রশ্ন, আসলে বাংলাদেশ যে 111 দিয়ে আসলে বিএনপিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে এই বক্তব্যটাকে আসলে কেমন হওয়া উচিত ছিল, বা আসলে বক্তব্যটা আসলে কতটুকু আসলে যৌক্তিক বলে আপনি মনে করছেন, বা এখানে অপ্রাসঙ্গিক কোনো কিছু আছে কিনা একটু জানাবেন। এটা আমার মনে হয় অবশ্যই অপ্রাসঙ্গিক। এখানে আসিমা বলছে যে যে কি কারণে বিএনপি এটা করে। বিএনপি তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 111 পরে বিএনপি, নাম্বার 1 টার্গেট বিএনপি। বিএনপির যে ক্ষতি হয়েছে, বিএনপির একজন সিনিয়র নেতা জাতীয় স্থায়ী কমিটির মেম্বার নজরুল ইসলাম খান উনি বলছেন যে এই জাতীয় অবস্থা যাতে অন্য কোনো রাজনৈতিক দলে না হয়, যে বিএনপির যেটা হয়েছে আর কি। এবং কথা প্রসঙ্গে এইটাই আসতে পারে, এখন বর্তমান যে সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তী সরকার আমরা যেটা দেখতেছি আর কি, সেটা হচ্ছে অনেক কিছু খুব লিবারেল গভর্নমেন্ট, খুব লিবারেল গভর্নমেন্ট। তো সংস্কারের কথা বলতেছেন, সংস্কার করবে কোনো সমস্যা নেই। সংস্কার কি কোনো সীমাবদ্ধতা আছে নাকি? সরকার কন্টিনিউ, এটা চলমান, চলতেই থাকবে। তো সংস্কার কোন দিন শেষ হবে, তারপরে নির্বাচন হবে। আমার মনে হয় যে এটা একটা কাল্পনিক। আজকে আসলে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ সাহেব বলেছেন যে আসলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য কোনো পরিকল্পনা থাকলে ভালো হবে না। আসলে এই বিষয়টা কেন বলেছেন, আসলে মানে কি আসলে খুব দ্রুত আসলে নির্বাচন দেওয়া উচিত কিনা, বা কি ধরনের পরিকল্পনার কথা বলছেন বলে আপনি মনে করছেন? উনি কথা যেটা বলে যেটা সম্পূর্ণ জাতিস্বার্থে বলেছেন। জাতিস্বার্থে বলছেন এই কারণে, আমি বলি আপনাকে, মনে করেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে আজকের কোনো পত্রিকা আছে আর কি, যে সরকারের নমনীয়তা বা দুর্বলতা যেটাই বলি, এইটার কারণে এমন কিছু আন্দোলন হইতেছে যেগুলা দমন করা উচিত কিন্তু দমন হচ্ছে না। যেমন কাল্পনিক গার্মেন্টসের শ্রমিকদেরকে নিয়ে ওদের একটা রীতিমতো পুতুল খেলার মতো খেলা হচ্ছে। নতুন দাবি আসতেছে এবং কোনো ক্ষেত্রে সরকার দাবি মেনেও নিচ্ছে, কিন্তু মেনে নিচ্ছে তো ঠিক আছে, কিন্তু যে এই লোড নেবে কে? এই সরকার তো তারা অন্তত যে কয়দিন থাকে নিরাপদে থাকার জন্য হয়তো অনেক দাবি মেনে নেবে, কিন্তু এটার রেস্ট পরবর্তী সেই সরকার, এই সরকারকে টানতে হবে। সুতরাং একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি আসে তত মঙ্গল, জাতি এবং দেশের জন্য ততই মঙ্গল, এটা আমি মনে করি। ধন্যবাদ। আপনার কাছে আসলে একটা প্রশ্ন আসতে চাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা করবে, সেই ব্যাপারে কিন্তু সকল দলই কিন্তু কৌশলী অবস্থান আছে। আপনার দল কি চায়, আসলে আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে, বা আপনাদের প্রত্যাশা কি একটু জানাবেন? আমার দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, আমার মাননীয় চেয়ারম্যান ববি হজ্জাজ, আমরা যতটুকু জানি আমাদের যেই চেষ্টা, এই পেসিস্টে যারা পলাতক সহজে তারা নির্বাচনে ফিরতে পারবে না। এই সুযোগ এই বাংলাদেশের মানুষ সহজে তাদেরকে ফেরত দেবে না। সমগ্র পৃথিবীতে পেসিস্টরা সহজে ফিরতে পারেনি। যদিও তারা ফিরে হয়তো জেলখানায় ফিরেছে, না হয় খবরে ফিরেছে। আমরা আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন রাষ্ট্রগুলো দেখলে পেসিস্টরা কীভাবে বিদায় হয়েছে এবং আমাদের হাসিনা কীভাবে বিদায় হয়েছে, এবং মানুষের বর্তমান জনমত নিয়ে তারা যে গুজবগুলো সৃষ্টি করতেছে, হাসিনা ফেরত আসতেছে, বিভিন্ন এমপি মন্ত্রীরা ফেরত আসতেছে, এবং বিভিন্ন রকম করে তারা এই গুজব, এবং দুই একদিন ধরে ওই প্রধান উপদেষ্টা এই পদত্যাগ করেছে, উপদেষ্টারা পালিয়ে গেছে, এবং চট্টগ্রামে মহানগরীতে ইপিজেডে গার্মেন্টস এরিয়াতে যে সমস্ত গুজবগুলো আমরা দেখতেছি, 3টা বাচ্চাকে জবাই করে দিয়েছে, এই বলি দেওয়া দিয়ে হচ্ছে, এই বিভিন্ন আপনি সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে যদি দেখেন, শুধু সমন্বয়করা পালিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে গেছে, পদত্যাগ করছে, এই বিব্রতকর পরিস্থিতি। এমনকি আমরা গতকাল দেখলাম কোথাও কোন জেলাতে নাকি যুবলীগ রাতে মিছিল বাহির করছে, ইউনূস পদত্যাগ করছে, তারা অনেকে গ্রেপ্তার হচ্ছে। হ্যাঁ, এই সমস্ত প্রপাগান্ডাগুলো আওয়ামী লীগ এদের ধারাবাহিক করবে, এগুলাতে আমরা কান দিয়ে দরকার নেই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএর মাননীয় চেয়ারম্যান এবং তারেক রহমান সহ যে সমস্ত দলগুলো স্ট্রং ভূমিকা রেখেছিল যুগপৎ আন্দোলনে, এখনো আমরা মনে করি সবাই আমরা শক্তিশালী ঐক্যতা আছি। এই আওয়ামী লীগকে সহজে
যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার না হয়, হ্যাঁ, এক শ্রেণীর আওয়ামী লীগ ঘুরার জন্য হয়তো পায়তারা করতেছে, তারা নির্বাচনে আসবে, কিন্তু তাদেরকে আগে ক্ষমা চাইতে হবে। তাদের জল যে তার মানে হচ্ছে আপনারা হচ্ছে আসলে নির্বাচনে তারা ক্ষমা চেয়ে আসলে তখন আসলে নির্বাচন অংশগ্রহণ করতে এটা পারবে, সাধারণ জনগণ, বাংলাদেশের 18 কোটি মানুষের সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নেবে। তাদেরকে আদৌ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় কিনা, কোর্ট সিদ্ধান্ত নেবে। অসংখ্য সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আসিফ সাহেব, আপনার কাছে আসতে চাই যে আসলে এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি আসলে বিভ্রান্তিকর তথ্য, যে উপদেষ্টা পালিয়েছে, তারপর হচ্ছে ইউনূস প্রত্যাখ্যান করেছে, কারা আসলে গুজব ছড়াচ্ছে, কেন বা ছড়াচ্ছে, কি কারণে ছড়াচ্ছে? দেখুন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন অনলাইনটা কিন্তু দখলে ছিল, বিএনপি জামাত বা এনপি পার্টি মোটামুটি দখলে ছিল। আমরা দেখতাম যে অনলাইনে নানা রকম বক্তব্য আসতো, সেটা সত্য হতো বা অনেক বক্তব্য আমাদেরকে অনুপ্রেরণা যোগাতো। এখন পরবর্তীতে আপনি বুঝতেছেন যে কারা আসছে বা কারা কথা বলছে। এখন তো অনলাইন কথা বলার কোনো খুব একটা দরকার নেই। বিএনপিতে এখন মোটামুটি একটু শান্তিতে আছে, অন্তত জেলে যেতে হচ্ছে না, প্রতিনিয়ত কোর্টে যেতে হচ্ছে না, তারপর একটু শান্তিতে আছে, তারা তো নতুনভাবে দল বোঝার চিন্তা করছে। তো সেই জায়গা থেকে অনলাইনে তাদের খুব একটা কাজ নেই বা তারা খুব একটা বক্তব্য দিচ্ছে। এখন বক্তব্য দিচ্ছে কারা? যারা পালিয়ে গিয়েছে তারাই তো বক্তব্য দিবে, তারাই তো চাবে যে নতুন ভাবে একটা বিভ্রান্ত তৈরি করতে। আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও কিভাবে নতুন নতুন গুজব ছড়ায়, আমরা তার মানে দেখে তারাও কি এখনো ছড়াচ্ছে গুজবটা? আমি ব্যক্তিগতভাবে আমি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা কথা বলতাম যে আওয়ামী লীগ অপর নাম হলো গুজব দল, গুজব পার্টি। তো তারা তো সর্বোচ্চ সর্ব জায়গায় এটা করবে, খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এটাকে আমি অস্বাভাবিক ভাবে দেখি না, তারাই করছে, আর কারা করবে। আপনার কাছে আসলে একটা বিষয় যে আসবো যে আসলে আমরা শুনেছি যে অসংখ্যবার মুজিববাদ, কিন্তু এখন খুবই অপ্রাসঙ্গিক একটা বিষয় আসলে মাঠে আসছে যে আসলে মুজিববাদ বলতে কিছুই থাকবে না। এই প্রশ্নটা কেন আসছে মাঠে, কি কারণে এসছে এই টাইমে, বা আপনাদের ভূমিকা কি থাকবে এই মুহূর্তে, সেই বিষয়টা জানাবেন একটু। জিয়াবাদ বলতে আমরা এরকম আমি কোনোদিন শুনি নাই। এগুলা কি হচ্ছে, আপনারা তো অভিজ্ঞ থাকবেন যে ইন্ডিয়ান ক্যালকাটাতে কয়েকটা টিভি প্রচার হয় আর কি। আমাদের এখানে চায়ের দোকানে আর ওই যে গুজব যেগুলো ছাড়ায়, ওই ভাষা আর এই ভাষা একই রকম। ইন্ডিয়ান ক্যালকাটা টিভি আর এখানকার অনেকটা একই রকম বক্তব্য আর কি। ওই জিয়াবাদ কথা বলছো যে পাটোয়ারি, ওই যে আপনার নাগরিক কমিটির আহ্বায়ক নাসির পাটোয়ারি বলেছেন নতুন দল। না, যে জিয়া দল বলতে বা জিয়া দল বা জিয়াবাদ বলতে কোনো কিছুই আমরা কোনো সময় চিন্তা করি নাই, সেরকম কোনো কথা শুনি নেই। এটা প্রাসঙ্গিক এবং অবান্তর কথাবার্তা। এবং মুজিববাদ শুনছি, মুজিববাদ তো বহু প্রচার হয়েছে, টিকতে তো পারে নাই মুজিববাদ। তখন আমি তো একজন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ করতাম তখন এই মুজিববাদ বলার জন্য আমাদেরকে বহু করা হয়েছে, বলছি অনেকদিন, কিন্তু টিকে তো নেই, সেটা টিকে নেই। যেমন ধরেন শুধু আমাদের লালদিঘির মাঠের কথা বলি, লালদিঘির মাঠের আরেকটা নাম দিয়েছিল আওয়ামী লীগ, আপনাদের মনে আছে কিনা জানি না, এটা ঠিক নামটা আমার মনে নেই, কিন্তু এটা টিকে নেই। মানে সবসময় যেটা বলছে সেটাই বলতেছে, ওইটা সুতরাং এগুলো টিকবে না। যেগুলোর প্রতি জনগণের কোনো নাই, সেগুলো মিশে টিকবে না, কোনোভাবে টিকবে না। আর ওইটাই আওয়ামী লীগের কথা যেহেতু আসছে, এটা একটা বিস্ময়কর। সেটা হচ্ছে আমার দেশের রাজনৈতিক ইতিহাস এত সুন্দর তা নয়। যেমন যে শেখ মুজিবুর রহমান গুপ্ত হত্যায় নিহত হয়েছেন, তারপর যে শহীদ জিয়া রহমান একটা আর্মিদের একটা বিচ্ছিন্ন আর্মিদের হত্যা হয়েছেন, হোসেন মোহাম্মদ এরশাদকে তাকে আন্দোলনের মুখে তাকে জেলে যেতে হয়েছে, কিন্তু পালাইতে হয়নি, কাউকে পালাইতে হয়নি, হত্যা হয়ে গেছে, জেলে গেছে, সে আবার রাজনীতিও করছে এবং ভালো একদম মেজরিটি না পাইলেও সে 3 নম্বর আসনে ছিল, জেলে তাকে নির্বাচন 3 নম্বর আসনে ছিল। কিন্তু এখন যে একজন প্রধানমন্ত্রী যে পালাইছে শুধু পালানো বড় কথা না, শুধু নিজে ধ্বংস হয়েছে, আর ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ধ্বংস করে গেছে। আওয়ামী লীগকে সে খবর দিয়ে বরং সে ইন্ডিয়া চলে গেছে, এবং সে গেছে সে তার হেলিকপ্টারে, যে এটা একটা ওই যে মাল বহনের হেলিকপ্টার আর কি, ওখানে অন্তত আরো 40-50 জন 60 জন মানুষ নিতে পারতো। তার দলের সঙ্গী বঙ্গ অনেকে আছে না, কিন্তু সে শুধু তার বোনকেই নিয়ে গেছে, আর কাউকে নেয় নাই। ভাবটা এরকম, আমি আমার বোন বাঁচলাম, নিজে বাঁচলে বাপের নাম বলে না, সেই রকমই সে বোনেই বাঁচার চেষ্টা করছে, অন্যদের কাউকে বাঁচার কোনো চিন্তাই করে নাই। আসলে আওয়ামী লীগের
কারণে টিউলিপ সিদ্দিকের আসলে পদ চলে গেছে, যে আসলে সে ছিল, মন্ত্রী ছিল, তার মন্ত্রিত্ব চলে গেছে। এবং আপনার কাছে আরেকটা বিষয় আসবে আমরা চৌধুরী সাহেব, সেই বিষয়টা হচ্ছে যে আসলে সংস্কার সংস্কার যেমন বিএনপি যেমন 31 পয়েন্ট দিয়েছে, যে 31টা দফা, সেখানে কিন্তু আসলে লিখিত একটা সংস্কারের রূপ আছে, রাষ্ট্র মেরামতে একটা কাঠামো উঠে এসছে। কিন্তু এই সরকার বলছে সংস্কার, কিন্তু লিখিত কোনো কাঠামো তারা দিতে পারেনি। সে বিষয়টা আপনি কি বলবেন? এবং বাংলাদেশ অর্থনৈতিক যে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে, রাজনৈতিক যে সংকট মোকাবেলা করছে, সেই জায়গাতে উত্তরণ উপায় কি বলে আপনি মনে করছেন? আমার দল এনডিএম, আমি এবং আমার ববি হজ্জাজ, আমার সারা বাংলাদেশের নেতৃবৃন্দ, আমরা যা বুঝি সংস্কার বলতে আমরা প্রথমে বুঝি পেসিস্টদের নম্বর তাদের বিচার হতে হবে। দ্বিতীয়ত যে সমস্ত পেসিস্টদের আমলাতন্ত্র এখনো বহাল তবিয়ত আছে ওগুলাকে ঠিক করতে হবে। ওগুলা এমনভাবে এখনো আছে যে তারা পেসিস্ট নয়, তারা বর্তমানে এনডিএম, তারা বিএনপি, কিন্তু আদৌ তারা কিন্তু এখনই তারা পেসিস্টের ভূমিকা আছে, রয়ে গেছে। এক। দ্বিতীয়ত অর্থনৈতিক, যেহেতু আমাদের সারা বাংলাদেশ এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, এই চট্টগ্রাম এবং ঢাকাকে এই সাবেক এমপি মন্ত্রীরা তলাবিহীন জুড়ি বানিয়ে চলে গেছে। এটা কিন্তু মানতে হবে। এক একটা মন্ত্রীর ঘরে যদি হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা যদি টাকার বান্ডেল পাওয়া যায়, তাহলে ব্যাংক খালি হবে না, রিজার্ভ খালি হবে না, কোথায় থেকে উত্তরণ হতে একটু সময় লাগবে। আমরা যদি বলি কাল পরশু দিয়ে 1 বছর 5 মাস 3 মাসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত বিষয়গুলো উত্তরণ করে যথাযথভাবে বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি অনুকূলে আসেনি কেন? এটা একদিনের নয়, 15.5 বছর 16 বছর একটা দেশকে তলাবিহীন চুরি করে তারা যে পলাতক হয়ে গেছে, হাসিনা এবং ওনার যেই ক্যাবিনেটের পাতানো মন্ত্রীরা ছিল সবাই চোরের বংশধর প্রমাণিত হয়ে গেছে। অতএব এই রাষ্ট্রটা সংস্কার বলতে প্রথমত তাদের বিচার, এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টের এখনো যে সমস্ত প্রশাসনে কিন্তু অনেক রদবদল হয়েছে। আপনি এসপি, ডিসি, সিএমপিতে এবং ডিএমপিতে, চট্টগ্রাম কি সারা বাংলাদেশে অনেকটা পরিবর্তন আমরা এসেছি, দেখতেছি। প্রশাসন কিন্তু এখন নড়ে চড়ে বসেছে, আমরা দেখতেছি। প্রশাসন কিন্তু আগের তুলনায় অনেক জনবান্ধব হয়েছে। আমরা চাই বাংলাদেশ পুলিশ এবং প্রত্যেকটা বাহিনী জনবান্ধব হোক, পেশিসদের বিচার হোক, তাদের বুদ্ধি উদয় হয়, এই বাংলাদেশটা সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সঠিক একটা সরকার আগামীতে অংশগ্রহণমূলকভাবে একটা নির্বাচন। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আসলে যখন আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সবাই কিন্তু অংশগ্রহণ করেছে, এবং একটা সময় এসে কিন্তু সমন্বয়করা আলাদা আলাদা পার্টি বা করে সার্কুলেশন দিয়েছে যে তারা আলাদা পার্টি করবে। কিন্তু আজকে এই সময় এসে তখন সবাই এক ছিল, সমন্বয়কদের মধ্যে এখন যে বিভাজন, আপনি কিন্তু একজন যোদ্ধা ছিলেন, রাজপথে আপনি আন্দোলন করেছেন, সেই জায়গাতে আসলে বিভাজন কেন তৈরি হয়েছে? সেক্ষেত্রে কি আপনাকে আধিপত্য মনে হচ্ছে নাকি ক্ষমতার কোনো লোভ আছে বলে আপনার মনে হয়? দেখুন, সিংহাসন এমন একটা জিনিস যেখানে সবাই বসতে চায়, আমি আপনি সবাই। তো আমি বলবো না যে আমি সিংহাসনে বসতে চাই না, যে আমাকে একটু বসার সুযোগ দেওয়া, অবশ্যই আমি বসবো। সিংহাসনে বসতে চাওয়া, ক্ষমতা যেতে চাওয়া খুব দোষের কিছু না। এখন বিষয়টা হলো আপনি সেখানে কিভাবে যাচ্ছেন, কোন পন্থা অবলম্বন করে যাচ্ছেন। আপনি কোনো মাইনাস ফর্মুলা অবলম্বন করে যাচ্ছেন, কোনোভাবে কি আপনি মানে হয় না যে আমরা একটা কথা বলি না, কেউ সমুদ্রে, কেউ পানিতে নামছে কিন্তু পরিপূর্ণ শরীর ভিজে, আপনি কি পরিপূর্ণ নামেন? আপনি কি পরিপূর্ণভাবে কি জনগণের আস্থা জয় করে ক্ষমতা যাচ্ছেন, সেটা বিষয়। এখন যেটা বিষয় সেটা হলো যে কাদা ছোড়াছড়ি হচ্ছে, বৈষম্যরা বলছে দল গঠন করবে, খুব ভালো, দল গঠন করা খুব একটা খারাপ কিছু না। আমি ছোট্ট একটা পয়েন্ট কোট করি, সেটা হলো যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ বলল, আমার মিতা, তিনি বললেন যে আমি এখন এই মুহূর্তে বৈষম্যর কেউ না, আমি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমরা যদি দল করতে চাই, সরকার থেকে বের হয়ে দল করব। এবার এই যে সুন্দর কথা পয়েন্টটা কোট করতে, সেটা হলো উনি বলবো যে আমি কোনো দলের কেউ না, আমি বৈষম্যর কেউ না। আরে ভাই, আপনি তো গেছেন বৈষম্যের পরিচয়, আপনি এটা বাদ দিবেন? আপনি কেন বাদ দিবেন? এটা আপনার পরিচিত ওটাই, আপনি তো আন্দোলন ছিলেন, জনগণের ভালোবাসা পেয়েছেন, আপনার জনপ্রিয়তা, আপনি ওই আন্দোলনের ফলপ্রসূ আপনি ক্ষমতায় বসলেন, তো আপনারটা বাদ যাবে কি করে? তাহলে কি আপনি ওই আন্দোলনকে অস্বীকার করতেছেন? এক। আর দুই হলো গিয়ে বিষয়, সেটা হলো যে কি ক্ষমতা, তারা বললো যে আমরা যদি ক্ষমতায়, আমরা যদি নির্বাচনে যাই, তাহলে অবশ্যই আমরা ক্ষমতা থেকে বের হয়ে নির্বাচনে যাবো, বেশ ভালো। তাহলে আপনি কবে ক্ষমতা ছাড়বেন? মানে আপনার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে? তাহলে আপনি কি হঠাৎ করে কোটটাই খুলে আপনি কি রাতারাতি আবার কৃষক হয়ে যাচ্ছেন? ব্যাপারটা কেমন অদ্ভুত না? তো এই বিষয়গুলো অনেক কিছুই রয়ে যায়, যেগুলোর উত্তর ঠিকঠাক ভাবে আমরা পাচ্ছি না। সে সকল কারণে একটা বিষয় কি, যে এই সকল কিছুর মাঝখানে না আমলি কিন্তু ফায়দা নিচ্ছে, তারা কিন্তু মজা নিচ্ছে। এটা কিন্তু বুঝতে হবে যে আমরা যেন কোনোভাবে ভুলে না যাই যে আমরা কিসের জন্য একত্রিত হয়ে আন্দোলন করেছি, আমাদের গন্তব্যটা আসলে কি। এটা যদি আমরা ভুলে যাই, তাহলেই আমাদের কিন্তু
অবগত হবে। তবে আপনার কাছে আসলে সর্বশেষ আসলে প্রশ্ন করে আসলে আমরা যেতে চাই, আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে চলে এসেছে। আপনার কাছে যে প্রশ্নটা থাকবে, যে বিএনপি আসলে বলে জনসম্পৃক্ততা একটা দল, আপনারা আসলে যে বিএনপি যে 31 দফা আপনারা দিয়েছেন সেটা আপনার জনগণের সামনে কতটুকু তুলে ধরতে পেরেছেন, এবং এই 31 দফা জনগণের জন্য কতটুকু ফলপ্রসূ হবে, আপনি একটু শর্টকাট একটু বলবেন। একদম শর্টকাট যেটা বলি যে আমরা যদি বিএনপির পক্ষ থেকে যদি মনে করি এইটাই আসল সংস্কার, এটাই আসল সংস্কার, রাষ্ট্র মেরামত কাঠামো যেটা আমরা মনে করি বিএনপির পক্ষ থেকে এটাই সবচেয়ে বড় সংস্কার। এবং আমরা জনগণের কাছে যাচ্ছি, আমরা সাড়া পাচ্ছি, কিন্তু আমরা সেটা এখনো কমপ্লিট না, এটা নিয়ে আমরা অনেক বেশি কাজ করার সুযোগ পাইনি। তবে যেখানে যাচ্ছি জনগণ সেটাকে গ্রহণ করতেছে এবং এটার প্রতি জনগণ আমাদেরকে উৎসাহিত করতেছে। এটা সারা জনগণ, সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য জনগণ আমাদের উৎসাহিত করতেছে এবং সেটা আমরা করব, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। একটা বিষয়, যে বিষয়টা আসলে অনেকে বলছে আসলে যে বিএনপির ভাইস অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান, যে আসলে উনি আসলে ওনার অনেক মামলা ছিল, কিন্তু ইতিমধ্যে ওনার অনেক মামলা কিন্তু শেষ হয়ে গেছে। তো উনি আসলে, আপনি যেহেতু বিএনপির সিনিয়র দায়িত্বে আছেন, যে তারেক রহমান আসলে কখনো বাংলাদেশে আসার সম্ভাবনা আছে বলে আপনাদের ধারণা আছে কিনা, বা কখন আসবেন, বা অনেকে বলছে উনি আসছেন না কেন, এই বিষয়টা একটু বলবেন। কারেক্ট, আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। মানুষ আমাদেরকে বলতেছে যে কেন আসতেছে না, কবে আসবেন। এখন কবে আসবেন সেটা তো আমি বলতে পারবো না, তবে আসবেন তো বটেই। রাজনীতি যেহেতু করেন এবং ওনার একটা দল আছে যেটা এই মুহূর্তে সারা দেশে সবচেয়ে জনপ্রিয় এবং জনবহুল দল। তো এরকম দলের একটা এইটা দলের এখন মূল পৃষ্ঠপোষক উনি, সুতরাং আসবেন তো বটেই। অবশ্য জনগণের মানুষ জনগণের মধ্যে ফিরে আসবেন হয়তো একটা সময় সাপেক্ষ, ভালো মন্দ অবস্থা বুঝে হয়তো আসবেন, আমি মনে করি এটাই আর কি। আর ইতিমধ্যে আপনারা দেখছেন ওনারা মা বা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন এবং ইতিমধ্যে আমরা যদ্দূর দেখছি উনি অনেকটা কিছুটা সুস্থ হয়ে আসছেন এবং গতকালকে বা আজকে বোধহয় উনি ছেলের বাসায় গেছেন, হাসপাতাল ছেড়ে হ্যাঁ দেখছি, ছেলের নিয়ে বাসায় আসছেন, গেছেন, বাসায় নিয়ে আসছেন। হ্যাঁ। তো হয়তো একটা প্রিপারেশন আছে, আমরা এটা মনে করি। বাংলাদেশে ব্যাক করবেন, Exactly. আবারও জনগণের সাথে সম্পৃক্ত হবে বলে আপনারা মনে করছেন? আসবেন তো আসবেন, আমরা মনে করি আসা উচিত। আমরা তার জন্য অধিক আগ্রহে প্রায় 18 কোটি মানুষ অপেক্ষা করতেছে কবে তারেক জি আসবে, এটাই আর কি। আচ্ছা, আপনারা তো আসলে এনডিএমের পাশাপাশি বিএনপির সাথে আমরা দেখি যুগপৎ আন্দোলন ছিল, আপনারা কি এখনো ওনাদের সাথে যুগপৎ আন্দোলন আছেন কিনা, বা আপনারা অন্য কাঠামো তৈরি করছেন কিনা, সে বিষয়টা একটু বলবেন। আমরা যুগপৎ আন্দোলন যে সমস্ত দলগুলো ছিল সবার চিন্তা চেতনা এখনো সেম। এমন অনেকে বলছে আসলে ঐক্য থাকা উচিত, ঐক্য না থাকলে আসলে আমরা পরাজিত হব, সেক্ষেত্রে আপনার কতটুকু ঐক্যতা আছে বলে আপনি মনে করছেন? আমরা যদি ঐক্য না থাকলে দেখেন, আমার ইন্ডিয়ার মাননীয় চেয়ারম্যান জনতা ববি হাজার জুলাই আগস্টের বিপ্লবের সময় মাঠে নেমেছে ছাত্র জনতাকে নিয়ে, ডাকাতি এমনকি গুলিয়ে খেয়েছে। আমরাও প্রশাসনের দৌড়ের মধ্যে ছিলাম এবং সারা বাংলাদেশে যে 4 তারিখ আওয়ামী লীগ বিভিন্ন নেতাকর্মীরা মাঠে নামিয়ে দিয়েছিল, এমনকি আমাদের চট্টগ্রাম মহানগরীতে যে সমস্ত হামলাগুলো জ্বালাগুলো তারা করেছিল 4 তারিখে মুরাদপুর, কোতোয়ালি, বদ্দারঘাট, আন্দরকিল্লা, কোতোয়ালি থানা, হ্যাঁ নিউ মার্কেট মোড়, আমরা দেখেছি। সব দল মত নির্বিশেষে আমরা বিএনপি সহ এনডিএম সহ যুগপৎ আন্দোলনের যে সমস্ত দলগুলোকে আমাদেরকে 28 অক্টোবর আমাকে ঢাকা থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল, গণগ্রেপ্তার অব্যাহত রেখেছিল, মামলা হামলা দিয়ে, সব দলগুলো একমত না থাকলে আজকে এই 5ই আগস্ট হাসিনা পলাতক হতো না। এমনকি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সব দলমত নির্বিশেষে সবাই এক ছিল। এক শ্রেণীর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগও হাসিনাকে চায় নাই। কেন চায় নাই? তারা যে নীরবতা তাতে প্রমাণ করে এই পেসিসকে তারা সমর্থন করে নাই। অতএব হাসিনা পালাতে বাধ্য হয়েছে, পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে হাসিনার ফেরার কোনো সুযোগ নেই। আপনাকে যে আসলে যে বিষয়টা ছিল, আপনাদের এই মুহূর্তে আসলে ঐক্য থাকাটা কতটা জরুরি বলে আপনি মনে করছেন? আমি মনে করছি যে সমস্ত দলগুলা হাসিনাকে অপসারণ করার জন্য ধারাবাহিক রাজনীতি, সারা 15 বছর একটা রাজনীতির একটা ধারাবাহিক প্রক্রিয়া, পেসিস বিদায়করণের একটা প্রক্রিয়াতে ছিল। এই মুহূর্তে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা বিভিন্ন খাতে সংস্কার এবং অর্থনৈতিক উন্নয়ন, উত্তরণ সব মিলে যদি এই উপদেষ্টারও তাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের সকল দল মত নির্বিশেষে সব রাজনৈতিক দলগুলোর সাথে বসে এই আগামীর নির্বাচনে একটা সঠিক রোডম্যাপ আমরা পাওয়া, মানুষের মধ্যে একটা কৌতূহল, উদাসীনতা এবং অল ইলেভেনের মতো -2 ফর্মুলার মতো মানুষ যে উদাসীনতা বিভিন্ন রকম গুজব চালাচ্ছে আওয়ামী লীগ, এই সমস্তগুলোকে অন্তর্বর্তী সরকারকে একটু ক্লিয়ার করা দরকার, যাতে আমরা যে সমস্ত দলগুলো দীর্ঘদিন ধরে হাসিনাকে গদি থেকে নামানোর জন্য আমরা
দমন পীড়ন করে তাদের ত্রাসের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে রাজনীতি করে আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। ছাত্র জনতা, গণ অভ্যুত্থান এবং বিএনপি যে সমস্ত দলগুলো একসাথে ছিল, আগামীতেও যে সরকার গঠন করে কিনা আমরা ঐক্যতার মধ্যে পৌঁছাতে ঐক্য থাকতে চেষ্টা করবো। আমার দল এনডিএম, আমার এনডিএম বাংলাদেশ চেয়ারম্যানের নির্দেশক্রমে আমরা সারা বাংলাদেশে আমাদের নেতৃবৃন্দরা এক আছে, এক থাকবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের কাছে যারা অতিথি হয়ে আমাদেরকে আসলে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে আমাদের প্রোগ্রামটা আসলে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আবারও কোনো একটা পর্বে আপনাদের সাথে আবার কোনো অতিথিকে পরিচয় করিয়ে দিব এবং আমাদের রাজনৈতিক আলাপচারিতা প্রোগ্রামটি কন্টিনিউ চলবে। আপনারা সে পর্যন্ত আসলে আমাদের প্রোগ্রাম দেখতে, পুরোটা সময় জুড়ে দেখতে আমাদের সবসময় CNTV সিটিজে পর্দায় চোখ রাখুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে কোনো একটা পর্বে। ধন্যবাদ।